এক তরুণ ব্যাংকারকে স্ত্রী খুনের দায়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়, কিন্তু তার ভাষ্যমতে সে পুরোপুরি নির্দোষ। সে কখনোই এই খুন করেনি। তবুও বিচার ব্যবস্থা তাকে নির্দোষ প্রমাণ না করেই জেলে ঢুকেছে। বন্দি জীবন শুরু হয় তার, যেখানে কেবল সেলেই আটকে থাকা নয়, বরং অসংখ্য কঠিন সময় তাকে মোকাবেলা করতে হয়। তবে আশ্চর্যের বিষয় হলো, সে এই জেল জীবনটাকেও এমনভাবে সাজিয়ে নেয় যেন তা কোনো বন্দি জীবন নয়, বরং নিজের একটি নতুন পৃথিবী। কিন্তু এর মাঝেও তার সামনে দাঁড়ায় জেলে কিছু নিষ্ঠুর মানুষের হুমকি, যারা তার এই গোছানো জীবন শেষ করে দিতে চায়। তাই সে এক কঠিন সিদ্ধান্ত নেয় এই জেল থেকে পালানোর। কিন্তু সে কিভাবে তাদের সবাইকে ছলনা করে নিজের বুদ্ধি ও সাহস দিয়ে সেই কঠিন বন্দিত্ব থেকে মুক্তি পায়, সেটাই জানার জন্য দেখতে হবে পুরো মুভিটা। আমরা কথা বলছি 1994 সালের বিখ্যাত মাস্টারপিস দ্য শশাঙ্ক রিডেম্পশন নিয়ে, যেটা IMDb'র ইতিহাসে সবচেয়ে হাই রেটেড মুভি। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। সালটা 1947। আমেরিকার পোর্টল্যান্ড শহরে ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এন্ড্রি ড্রুফেনের বিরুদ্ধে কোর্টে তার স্ত্রী এবং তার স্ত্রীর প্রেমিককে হত্যার কেস চলছিল। বিপক্ষে উকিল একে একে তার বিরুদ্ধে সব প্রমাণ হাজির করলেও এন্ডি সেসব প্রমাণকে অস্বীকার করতে থাকে। বেশ কিছুটা সময় আগেই সে তার নিজের স্ত্রীর অ্যাফেয়ারের ব্যাপারে জেনে গিয়েছিল, তাই সে তাকে ফলো করতে করতে এক রাতে সোজা স্ত্রীর প্রেমিকার বাসায় চলে আসে। স্ত্রীর কাছ থেকে এমন প্রতারণার শিকার হয়ে সে ডিপ্রেসড থাকে, আর এরপর সে গাড়িতে বসে একের পর এক মদের বোতল শেষ করতে থাকে। তার হাতে ছিল একটা 6 শট রিভলভার, আর এটা দিয়েই তখন তার স্ত্রী ও তার প্রেমিকের খুলি উড়িয়ে দেওয়ার ইচ্ছা হচ্ছিল তার। কিন্তু এন্ডি সেটা না করে বাসায় ফিরে আসে এবং আসার পথে রিভলভারটা নদীতে ফেলে দেয়। তবে এন্ডি তার স্ত্রীকে খুন না করলেও পরের দিন সকালে সেই অ্যাপার্টমেন্ট থেকে ঠিকই তার স্ত্রী ও তার প্রেমিকের লাশ উদ্ধার করা হয়। তাদের শরীরে গুনে গুনে 8টা বুলেট ফায়ার করা হয়েছিল, আর এই কারণে স্বাভাবিকভাবেই সব সন্দেহ গিয়ে পড়ে এন্ডির ঘাড়ে। কিন্তু সে যতবারই আদালতে খুনের কথা অস্বীকার করে, ততবারই বিপক্ষের উকিল তাকে চুপ করিয়ে দেয়। যদি সে ফিরে এসে রিভলভার নদীতেই ফেলে দিয়েছিল, তাহলে তার স্ত্রী আর প্রেমিককে খুন করলো কে? কোর্টও ধরে নেয় যে এন্ডি হয়তো মিথ্যা কথা বলছে, আর আদালত তাকে জোড়া খুনের জন্য 2 মেয়াদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেয়। এরপর এন্ডির ঠাঁই হয় তৎকালীন পোর্টল্যান্ডের সবচেয়ে বড় জেল শশাঙ্কে। আর এই জেলের আরেক কয়েদি ছিল এলিস বয়েড, যার ডাক নাম রেড। রেড অনেক বছর আগে জাল টাকার নোট পাচার করতে গিয়ে ধরা খেয়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে। এর মাঝে বেশ কয়েকবার তার সাজা কমানোর আবেদন অর্থাৎ প্যারোলে রিভিউর জন্য ডাকা হয়েছিল। কিছু সময় পর পর জেল কর্তৃপক্ষ নিজেই কয়েদিদের আচরণের কথা বিবেচনা করে তাদের সাজা কমানোর জন্য ডাকে, কিন্তু প্রতিবারই রেড যখন জেলের কর্মকর্তাদের বলে যে সে শুধরে গেছে, ততবারই তার সাজা কমানোর অনুরোধ রিজেক্ট হয়ে যায়। আর সেই কারণে রেডও আর এই জেল থেকে বের হতে পারে না। তবে বের হতে না পারলেও জেলের ভেতরে তার জীবন ভালোই কাটছিল। আমেরিকার জেল বলে কথা, তাই জেলের ভেতর কয়েদিদের জন্য ভালো স্পেস থাকে। এছাড়াও রেড তার কানেকশন ব্যবহার করে নিয়মিত কয়েদিদের জন্য বাইরে থেকে বিভিন্ন জিনিসপত্র আনিয়ে দিত, অর্থাৎ সে এই জেলের ভেতর এক প্রকার ব্যবসা খুলে বসেছে। এবার এন্ডিকে যখন এই জেলে নিয়ে আসা হয়, তখন তার চেহারা ছিল একদম বিধ্বস্ত। দেখে যেন মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে সে কান্নায় ভেঙে পড়বে। এমনকি রেড সহ বাকি কয়েদিরা নিজেদের মধ্যে বাজি ধরে রেখেছিল যে সেদিন রাতেই এন্ডি সবার সামনে হাউমাউ করে কেঁদে উঠবে। তার সঙ্গে যারা আরো নতুন কয়েদি হিসেবে আসে, তাদেরকে প্রথমে নিয়ে যাওয়া হয় জেলের ওয়ার্ডেন নর্টনের কাছে। নর্টন জানান তার জেলে একটাই নিয়ম, ঈশ্বর থেকে কখনো দূরে থাকা যাবে না। তাই জেলের সবাইকে একটা করে বাইবেল দেওয়া হবে এবং বাকি নিয়মগুলো তারা ধীরে ধীরে বুঝে যাবে। ওয়ার্ডেন তখন তাদের সবার সাথে জেলের সিকিউরিটি গার্ডদের ক্যাপ্টেন হ্যাডলির সাথেও পরিচয় করিয়ে দেয়। এই হ্যাডলি ছিল খুব নির্দয় আর ভয়ঙ্কর স্বভাবের লোক। কোনো কারণ ছাড়াই কয়েদিদের সে ভয়ানকভাবে মারধর করত, যেন ওটাই তার নিত্যদিনের অভ্যাস। এভাবে ওয়ার্ডেন ও গার্ডদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর নতুন কয়েদিদের প্রথম গোসল করিয়ে তাদের সেলগুলোতে নিয়ে যাওয়া হয়। আর পুরনো কয়েদিরা তো আগে থেকেই নিজের সেলে অবস্থান করছিল। এখন আমেরিকার জেল হলেও জেল তো জেলই। দিনের বেলায় সব কয়েদিদের মুক্ত মানুষের মতো ঘোরাঘুরির সুযোগ থাকলেও রাতে ঠিকই তাদের বদ্ধ কুঠুরিতে ঘুমোতে যেতে হয়।
আর নতুন কয়েদিদের জন্য প্রথম রাতটা যেন কেয়ামতের চেয়ে কম নয়। মুক্ত জীবন থেকে এই বদ্ধ আর নিষ্ঠুর পরিবেশে এসে অনেকেই মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ে। ঠিক সেদিন রাতেও মোটাসোটা এক লোক গভীর রাতে লাইট নিভিয়ে দেওয়ার পরে কান্না শুরু করে। এই কাণ্ড দেখে পুরাতন কয়েদিরা তার উপর প্রচুর হাসাহাসি করতে থাকে। এমন শোরগোল শুনে গার্ড হ্যাডলি এসে সেই লোকটাকে কান্না থামাতে বললেও লোকটা তার কোনো কথাই শোনে না। তারপর হ্যাডলি সেই লোকটাকে ভীষণ নির্দয়ভাবে মারধর করে মেঝেতে ফেলে চলে যায়। এই ভয়ানক দৃশ্য দেখে বাকি সবাই ভয়ে চুপটি মেরে বসে থাকে। অর্থাৎ প্রথম রাতেই তারা বুঝে যায় জেলের জীবন আসলে কেমন হতে পারে। পরদিন সকালে উঠে সবার প্রেজেন্ট কাউন্ট করার পর তাদেরকে সকালে নাস্তা দেওয়া হয়। সেই বাসি পচা খাবার খেতে গিয়ে এন্ডি তার নাস্তায় একটা পোকা আবিষ্কার করে। মানে এখন থেকে এরকম পচা খাবারই তাকে খেতে হবে। যখন সে পোকাটা ফেলে দিতেই যাচ্ছিল তখন পাশে বসে থাকা বৃদ্ধ লাইব্রেরিয়ান রুক্স সেটা চেয়ে নিয়ে নিজের পকেটে থাকা পোষা পাখিকে খেতে দেয়। জেলের বিশাল লবিতে লম্বা ডাইনিং টেবিলে বসে সবাই একসাথে খাবার খাচ্ছিল। সেখানেই ছিল হেয়ট নামের এক লোক। সে এক সঙ্গীর সঙ্গে আরেক আহত সঙ্গীর ব্যাপারে কথা বলছিল। তখন হঠাৎ এন্ডি তার কাছে লোকটার নাম জিজ্ঞাসা করে, কিন্তু হেয়ট এই সামান্য কথাতেই তাকে খুব নির্দয়ভাবে চুপ করিয়ে দেয়। বোঝাই যাচ্ছিল জেলের ভেতরের মানুষগুলো খুব একটা সুবিধার নয়। তাই এরপর থেকে এন্ডিও কারোর সাথে তেমন একটা কথা বলতো না। এভাবেই একদিন জেলে গোসল করার সময় সিস্টার গ্যাম নামে খতরনাক এক গ্যাংয়ের সদস্য বোগাস ডায়মন্ড এসে এন্ডির সাথে কথা বলতে চায়। এই গ্যাংয়ের কাজ ছিল নিয়মিত জেলের কয়েদিদের উপর টর্চার চালানো, কিন্তু এন্ডি ভয় না পেয়ে তাকে ইগনোর করে চলে যায়। এরপর থেকে সে বেশিরভাগ সময় চুপ করে থাকতো। জেলের নিয়ম অনুযায়ী সে নিজের মতো করে কাজ করত, কিন্তু কাউকে কিচ্ছু বলতো না। অবশেষে এক বিকেলে সবাই মিলে জেলের ভেতরে খেলাধুলা করার সময় প্রথমবারের মতো সে নিজে গিয়ে রেডের সাথে পরিচয় করে। আমেরিকান জেল হওয়ায় কয়েদিরা মাঝে মাঝে খেলাধুলার সুযোগ পেত। এন্ডি নিজেকে পরিচয় দেওয়ার পর তাদের মাঝে ছোটখাটো আলাপ হয়। এন্ডি জানতো রেড তার কানেকশন কাজে লাগিয়ে বাইরে থেকে বিভিন্ন জিনিস আনিয়ে নেয়। তাই সে রেডের কাছে একটা র্যাক হ্যামার এনে দেওয়ার অনুরোধ করে। প্রথমে রেড ভেবেছিল এটা হয়তো বড় সাইজের হাতুড়ি, যেটা দিয়ে এন্ডি কাউকে মারবে বা জেলের দেয়ালে টানেল কেটে পালানোর চেষ্টা করবে। কিন্তু এন্ডি তাকে বোঝায় যখন সে হ্যামারটা দেখবে তখনই বুঝতে পারবে এটা কোনো মারামারি জিনিস না, এই হাতুড়ি দিয়ে শুধু ছোট পাথর ঠুকে ঠুকে খেলনার মতো শেপ বানানো হয়। সব শুনে রেড $10 তার সঙ্গে ডিল করে। কিছুদিন পর রেড তার কানেকশন কাজে লাগিয়ে হ্যামারটা জেলের ভেতরে এনে ফেলে। সেটি হাতে নিয়ে এসে বুঝতে পারে এই পিচ্ছি হাতুড়ি দিয়ে যদি দেয়াল ভাঙা শুরু করে তবে টানেল বানাতে কমপক্ষে 10 বছর সময় লাগবে। অতঃপর রেড জেলের ডেলিভারি ম্যানকে ঘুষ দিয়ে সেই হাতুড়ি এন্ডির হাতে পৌঁছে দেয়। এরপর থেকে এন্ডির সাথে রেডের ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু এন্ডির কপালে যেন সুখ বেশি দিন লেখা ছিল না। সিস্টার গ্যাংয়ের লিডার বক্স তাকে ইগনোর করায় প্রচন্ড রেগে যায়। একদিন জেলের কাজ চলাকালীন সেই লোকটা তার গ্যাং নিয়ে এসে এন্ডির উপর হঠাৎ হামলা চালায়। তারা তাকে প্রচন্ড মারধর করে মাটিতে ফেলে দেয়। এন্ডি এতটাই মার খায় যে তাকে জেলের হাসপাতালে নিয়ে যেতে হয়, কিন্তু সে কখনই কাউকে বলে না কারা তাকে এভাবে মেরেছে। তবে গোপন রাখার পরও সিস্টার গ্যাং তাকে ছাড় দেয়নি। টানা 2 বছর ধরে তারা সুযোগ পেলেই তাকে নির্যাতন করতে থাকে, কিন্তু তবুও এন্ডি কোনো গার্ডকে কিছুই জানায়নি। জেলের জীবনের 2 বছর পার হওয়ার পর একদিন হঠাৎ এন্ডির সামনে বাইরে যাওয়ার একটা সুযোগ আসে। পোর্টল্যান্ড শহরের একটা লাইসেন্স প্লেট ফ্যাক্টরির ছাদ মেরামতের জন্য শশাঙ্ক জেল থেকে কিছু স্বেচ্ছাসেবী ডাকা হয়। মুক্ত বাতাসে যাওয়ার সুযোগ পেয়ে এন্ডি রেড সহ প্রায় 100 জন কয়েদি এই কাজে যোগ দেয়। শুধুমাত্র মুক্ত বাতাসের স্বাদ পাওয়ার জন্যই তারা তীব্র রোদের মধ্যে ছাদের ঢালাইয়ের কাজ করতে থাকে। কাজ করার সময় হঠাৎ সবাই শুনতে পায় হ্যাডলি জেলের এক গার্ডের সঙ্গে নিজের ভাইয়ের রেখে যাওয়া $35,000 নিয়ে আলোচনা করছে। সে সম্পদের মালিক হলেও ট্যাক্সের কারণে পুরো টাকা তুলতে পারছে না। এই কথা শুনে এন্ডি হঠাৎ হ্যাডলির দিকে হাঁটতে থাকে। রেড সহ সবাই অবাক হয়ে ভাবে এন্ডির কি মরার ইচ্ছা জেগেছে, কারণ হ্যাডলি ছিল ভয়ানক রাগী। গার্ডরা তার দিকে পিস্তল তাক করে, কিন্তু এন্ডি সরাসরি হ্যাডলিকে জিজ্ঞাসা করে সে তার স্ত্রীর উপর বিশ্বাস করে কিনা এবং তার কনফিডেন্স আছে কিনা যে সে তাকে ঠকাবে না। হ্যাডলি ভাবে এন্ডি বুঝি মজা করছে। সে প্রচন্ড রেগে গিয়ে এন্ডিকে ছাদ থেকে নিচে ফেলে দিতে চায়। তখন এন্ডি হাঁপাতে হাঁপাতে বলে
আমেরিকার প্রতিটি নাগরিক কমপক্ষে $60,000 পর্যন্ত ট্যাক্স ফ্রি সম্পত্তি নিজের স্ত্রী বা পরিবারের সদস্যদের নামে হস্তান্তর করতে পারে। অর্থাৎ হ্যাডলি যদি এই $25,000 নিজের স্ত্রীর নামে হস্তান্তর করে দেয় তাহলে সে $1 ট্যাক্স দিতে হবে না। তবে এই ডকুমেন্ট সেট আপ করতে একজন আইনজীবীর খরচ পড়বে। তখন এন্ডি বলে তার ব্যাংকিং অভিজ্ঞতা আছে, সে চাইলে বিনা পারিশ্রমিকে এই কাজ করে দিতে পারে। বিনিময়ে সে শুধু চায় তার সঙ্গীদের জন্য কয়েক বোতল বিয়ার। এই প্রস্তাবে হ্যাডলি রাজি হয়ে যায় আর এন্ডিও ঠিকমতো ডকুমেন্টস রেডি করে দিয়ে তার সঙ্গীদের জন্য বিয়ার আদায় করে নেয়। এভাবে এন্ডি প্রচন্ড ঝুঁকি নিয়ে শুধুমাত্র তার সঙ্গীদের রিফ্রেশ করার জন্য কিছু বিয়ারের ব্যবস্থা করে। এমনকি কিছুদিন আগে যে হেইডের সাথে তার ঝগড়া হয়েছিল সেই হেইডও এবার তার ফ্যান হয়ে যায়। এরপর সময় কেটে যায়, রেডের সাথে এন্ডির সম্পর্ক আরো গভীর হয়। এন্ডির দাবা খেলার খুব শখ ছিল, কিন্তু জেলের ভেতর দাবা খেলার গুটি তো নেই, তাই সে নিজে রক হ্যামার দিয়ে পাথর কেটে দাবার গুটি বানানোর পরিকল্পনা করে। যদিও ভালো মানের পাথর পাওয়া যাচ্ছিল না, রেড কিন্তু ঠিকই তার জন্য উপযুক্ত পাথরের ব্যবস্থা করতে শুরু করে। আমেরিকান জেলে বন্দীদের অনেকটা স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়া হয়। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। এমনকি মুভি দেখার ব্যবস্থাও থাকে। একদিন সবাই মিলে বসে সিনেমা দেখার সময় এন্ডি রেডকে অনুরোধ করে মুভির নায়িকা রিটা হেইওয়ার্থের একটা পোস্টার এনে দিতে। সে চায় নিজের সেলের দেওয়ালে সেই পোস্টার ঝুলিয়ে রাখবে। এন্ডির সেলের দেয়ালে আগের কয়েদিরা নিজেদের নাম খোদাই করে রেখেছিল, তাই এন্ডিও নিজের নাম খোদাই করতে থাকে। সেই পোস্টারটি দিয়ে তা ঢেকে রাখতে চায়। রেড তার অনুরোধ রাখতে রাজি হয়, কিন্তু সিনেমা দেখে বেরোতেই আবার সিস্টার গ্যাং এসে এন্ডির উপর হামলা চালায়। এবার এন্ডি নিজেও আত্মরক্ষায় এগিয়ে যায়, কিন্তু গ্যাংয়ের সদস্যরা মিলে তাকে আবারও মেরে অর্ধমৃত করে ফেলে। এতটাই মার খায় যে 1 মাস ধরে জেলের হাসপাতালে থাকতে হয়। এই ঘটনার পর কালপিট বক্সকে কঠিন শাস্তি দেওয়া হয়। জেলের কালকুঠুরিতে 1 মাস আটকানো হয়। সাজার পর হ্যাডলি নিজ হাতে বক্সকে এমন মার দেয় যে সে পঙ্গু হয়ে যায়। এরপর থেকে তাকে হুইল চেয়ারে বসেই দিন কাটাতে হয়। আর এই ঘটনার পর কেউ আর এন্ডির গায়ে হাত দেওয়ার সাহস দেখায় না। ওদিকে রেড তখন রিটা হেওয়ার্থের পোস্টার এনে দেয়। এরপর প্রায় প্রতি মাসে রেড কোনো না কোনো নায়িকার পোস্টার এনে দেয়। কিছুদিন পর জেলের কয়েদিদের দিয়ে মাটি কাটার কাজ করানো শুরু হয়। রেড এবং অন্যান্য কয়েদিরা এন্ডির জন্য পাথর সংগ্রহ করে। সেগুলো দিয়ে এন্ডি নিজের সেলে বসে রক হ্যামার দিয়ে গুটিগুলো বানাতে থাকে। পলিশ করে দাবার সেট তৈরি করে। এইভাবে তারা কিছুদিন শান্তিতে জীবন কাটায়। কিন্তু হঠাৎ একদিন জেলের ওয়ার্ডেন কিছু গার্ড নিয়ে এন্ডির সেলে আসে। তারা তার সব জিনিসপত্র উল্টে পাল্টে তল্লাশি করে, এমনকি সব দাবার গুটিগুলো ফেলে দেয়। কিন্তু অবাক করার মতো ব্যাপার, তারা কোথাও সেই রকম হ্যামার খুঁজে পায় না। ওয়ার্ডেন এন্ডির হাতে বাইবেল দেখে সেটা নিজের হাতে নিয়ে কিছু প্রশ্ন করে। এন্ডির সব প্রশ্নের সঠিক উত্তর দিলে তারা সবাই সন্তুষ্ট হয়ে চলে যায়। তবে এটা ছিল শুধু একটা বাহানা। ওয়ার্ডেন আসলে এন্ডির ব্যাংকিং জ্ঞান কাজে লাগিয়ে জেলের আর্থিক কাজে লাগাতে চায়। তাই সে এন্ডিকে ব্রুকসের লাইব্রেরিতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেয়। হ্যাঁ, ঠিকই শুনেছ, জেলে একটা লাইব্রেরিও আছে, যদিও খুব কম কয়েদি সেখানে যায়। এন্ডির সন্দেহ হয়, যেখানে এত বছরও ব্রুকসের জন্য কেউ নিযুক্ত হয়নি, হঠাৎ তাকে অ্যাসিস্ট্যান্ট করা হলো কেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে এর পেছনের আসল কারণ বুঝে যায়। যখন হ্যাডলি তার সাথে ডিকেন্স নামে আরেকজন গার্ডকে নিয়ে আসে, তখন ডিকেন্স এন্ডির কাছে অনুরোধ করে যেন সে তার ছেলের জন্য একটা চাইল্ড এডুকেশন ফান্ড সেট আপ করে দেয়। এই সাহায্য করার পর থেকে জেলের অন্যান্য গার্ডরা ধীরে ধীরে নিজেদের আর্থিক সমস্যা নিয়ে এন্ডির কাছে আসতে শুরু করে। এমনকি ওয়ার্ডেন নিজেও ট্যাক্স কমানোর জন্য তার সহযোগিতা চায়। এছাড়াও জেলের বাজেট থেকে কিভাবে খরচ কমিয়ে টাকা বাঁচানো যায় সেই দায়িত্ব এসে পড়ে এন্ডির উপর। এভাবে সে হয়ে ওঠে জেলের ভেতরের একজন ব্যাংকার। এই কাজে তাকে সহায়তা করার জন্য রেডকেও তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত করা হয়। অর্থাৎ এই সময়টাতে তারা দুজনেই বেশ ভালোভাবে দিন কাটাচ্ছিল। ফাইন্যান্সিয়াল কাজের পাশাপাশি এন্ডি জেলের পুরাতন লাইব্রেরিকে আধুনিক করে তুলতে চায় এবং নতুন নতুন বই আনতে আগ্রহ প্রকাশ করে। কিন্তু যখন সে ওয়ার্ডেনকে এই বিষয়ে জানায়, তখন ওয়ার্ডেন জেলের সীমিত বাজেটের অজুহাত দেখিয়ে সেই অনুরোধ ফিরিয়ে দেয়। তখন এন্ডি জানায় যে সে প্রতি সপ্তাহে স্টেট ডিপার্টমেন্টে একটি করে চিঠি লিখবে বই পাঠানোর জন্য। ওয়ার্ডেন এই অনুমতি দিলেও প্রথম দিকে এন্ডি কোনো উত্তর পায়নি। তবুও সে নিরাশ না হয়ে প্রতিনিয়ত চিঠি পাঠিয়ে যেতে থাকে। এই সময় একদিন লাইব্রেরিয়ান ব্রুকস সম্পর্কে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটে। যিনি দীর্ঘ 50 বছর ধরে এই জেলে ছিলেন, হঠাৎ একদিন হেডকে ছুরি ধরে জিম্মি করে। পরে জানা যায় জেল কর্তৃপক্ষ ব্রুকসকে মুক্তি দিয়ে বাইরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এত বছর জেলে থাকার ফলে বাইরের পৃথিবী তার কাছে অপরিচিত ও ভয়ের হয়ে উঠেছিল। জেলই ছিল তার আসল বাড়ি। তাই এই পরিবর্তন মেনে নিতে না পেরে সে ভীষণ রেগে গিয়েছিল। শেষ পর্যন্ত নিয়ম মেনেই ব্রুকসকে মুক্তি দেওয়া হয় এবং লাইব্রেরির সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে
এন্ডির কাঁধে। বাইরের পৃথিবীতে গিয়ে ব্রুকস যেন এক নতুন জগৎ দেখতে পায়। এত বছর ধরে সমাজে কিভাবে পাল্টে গেছে তা তার ধারণার বাইরে ছিল। কিছুদিন একটা ফুড স্টোরে কাজ করে নিজেকে মানিয়ে নিতে চায়, কিন্তু মুক্ত পৃথিবী তার কাছে দম বন্ধকর মনে হতে থাকে। অবশেষে জেলের বন্ধুদের উদ্দেশ্যে একটা চিঠি লিখে সে আত্মহত্যা করে। ব্রুকসের এই করুণ পরিণতিতে সবাই বেশ মুষড়ে পড়ে, বিশেষ করে এন্ডি। তবে কিছুদিন পর এন্ডির কাছে এক অসাধারণ খবর আসে। এতদিন ধরে স্টেট ডিপার্টমেন্টে পাঠানো চিঠিগুলো কোনো সাড়া না মিললেও এবার তারা অনেকগুলো বই জেলের জন্য পাঠিয়ে দেয়। বই গোছাতে গিয়ে এন্ডি পুরনো এক গ্রামোফোনের সিডি খুঁজে পায় এবং সেটা বাজাতে শুরু করে। শুধু তাই নয়, গ্রামোফোনটি জেলের মাইকের সাথে সংযুক্ত করে দেয় এবং সেই গান পুরো জেলে বাজতে থাকে। কিছু মুহূর্তের জন্য সমস্ত কয়েদি যেন নিজেকে স্বাধীন অনুভব করে। এই সাহসী কাজের জন্য অবশ্য এন্ডিকে মূল্য দিতে হয়। ওয়ার্ডেনের আদেশে তাকে জোর করে তার সেল থেকে বের করে এনে 2 সপ্তাহের জন্য কালকুঠুরিতে বন্দি করে রাখা হয়। তখন সময়টা ছিল 1963 সাল, অর্থাৎ জেলে আসার পর প্রায় 15 বছর কেটে গিয়েছে। এর মধ্যে আবারও রেডকে প্যারালে ডাকা হয়, কিন্তু আগের মতো এবারও তার আবেদন প্রত্যাখ্যান করা হয়। এদিকে এন্ডি আবারও একটা বড় ডোনেশন আদায় করতে সক্ষম হয়। এবার সে সপ্তাহে 2টি করে চিঠি পাঠাতে শুরু করে এবং শেষ পর্যন্ত স্টেট ডিপার্টমেন্ট একসাথে প্রচুর বই পাঠায়। সেই বই দিতে গিয়ে তারা পুরো লাইব্রেরিকে নতুন করে সাজায় এবং লাইব্রেরিটির নামকরণ করে ব্রুকস মেমোরিয়াল লাইব্রেরি। 1 বছরের মধ্যে এই লাইব্রেরি দেশের সবচেয়ে সুন্দর প্রিজন লাইব্রেরি হিসেবে স্বীকৃতি পায়। যদিও ওয়ার্ডেন নর্টন এই কৃতিত্ব নিজের বলে দাবি করে, কিন্তু আসল কৃতিত্ব ছিল এন্ডির। এদিকে ওয়ার্ডেন নর্টন টাকার আরেকটি উৎস খুঁজে পায়। সে বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিকে জেল থেকে কয়েদি সরবরাহ করে এবং বিনিময়ে মোটা টাকা নেয়, যা সে নিজের নামে ভুয়া অ্যাকাউন্ট রেন্ডাল স্টাফেন্স এই জমা করতে থাকে। এই টাকা লন্ডারিং এর পুরো কাজ এন্ডির উপর এসে পড়ে। এরপর 1965 সালে শশাঙ্ক জেলে টম উইলিয়ামস নামের এক তরুণ নতুন কয়েদি হিসেবে আসে। প্রথম দিকে কিছুটা সময় হলেও ধীরে ধীরে তার হাসি খুশি স্বভাবের জন্য সবাই তাকে পছন্দ করতে শুরু করে। পরে সে জানতে পারে যে জেলের লাইব্রেরি আসলে এন্ডির তত্ত্বাবধানে চলছে এবং সে নিজে জেনারেল এডুকেশন ডেভেলপমেন্ট পরীক্ষা পাশ করতে চায়। এই কথা শুনে এন্ডি তাকে সাহায্য করতে রাজি হয়। টমের পড়াশোনার সমস্যা ছিল, তাই এন্ডি তাকে বর্ণমালা থেকে শুরু করে সবকিছু শেখাতে শুরু করে। একসময় পরীক্ষার দিন আসে এবং এন্ডি তাকে বসিয়ে পরীক্ষা নেয়, কিন্তু পরীক্ষার সময় শেষ হয়ে যাওয়ার পর টমি নিজের উপর বিরক্ত হয়ে তার উত্তরপত্র ছিঁড়ে ফেলে। যদিও সে ভাবছিল সে কোনো নম্বরই পাবে না, এন্ডি চুপি চুপি তার ছেঁড়া উত্তরপত্র তুলে নিয়ে বোর্ডে পাঠিয়ে দেয়। অন্যদিকে একদিন টমি রেডের সাথে কথা বলার সময় জানতে পারে যে এন্ডিকে এই জেলে আনা হয়েছিল তার স্ত্রী ও তার স্ত্রীর প্রেমিকাকে খুন করার অভিযোগে। এই কথা শুনে টমির মনে পড়ে 4 বছর আগে জেলে বসে সে এক ডাকাতের কথা শুনেছিল, যে গর্ব করে বলতো সে এক দম্পতিকে অন্তরঙ্গ অবস্থায় খুন করেছিল, আর সেই দোষ গিয়েছিল এক নির্দোষ ব্যাংকারের উপর। টমি তখন বুঝতে পারে এন্ডি সত্যিই নির্দোষ ছিল। এই সত্যটা জানার পর সে ওয়ার্ডেনের কাছে গিয়ে সব খুলে বলে, কিন্তু তবুও ওয়ার্ডেন তার কথায় কান দিতে চায় না। এন্ডির মনে হতে থাকে হয়তো সে মানি লন্ডারিং এর কথা ফাঁস হয়ে যাওয়ার ভয় পাচ্ছে। তাই এন্ডি তাকে আশ্বস্ত করতে চায়, বলে আমি যদি এখান থেকে কখনো বের হই এই মানি লন্ডারিং এর কথা কাউকে বলবো না। কিন্তু এতে ওয়ার্ডেন আশ্বস্ত তো হয়নি, বরং টাকার প্রসঙ্গ উঠাতেই যেন আগুনে ঘি পড়ে। প্রচন্ড রেগে গিয়ে সে সাথে সাথে এন্ডিকে 1 মাসের জন্য কালকুঠুরিতে পাঠায়। ওদিকে কিছুদিন পর টমির রেজাল্ট কার্ড এসে পৌঁছায়। সে জানতে পারে সে পরীক্ষায় পাশ করে গেছে, অর্থাৎ এন্ডি যে তার উপর ভরসা করেছিল সেটা পুরোপুরি সফল হয়েছে। সেদিন রাতে ওয়ার্ডেন হঠাৎ করে টমিকে ডেকে পাঠায় জেলের বাইরে ফাঁকা এক মাঠে। সেখানে গিয়ে ওয়ার্ডেন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আদালতে গিয়ে এন্ডির ব্যাপারে যেসব কথা বলেছো তার সাক্ষ্য দিতে পারবে? টমি ভাবে ওয়ার্ডেন বুঝি এন্ডিকে মুক্ত করতে চাইছে, তাই সে খুশি মনে হ্যাঁ বলে দেয়। এই কথা শুনে ওয়ার্ডেন যেন খুশি হয়, তার পিঠে হাত রেখে সামনের দিকে হাঁটতে থাকে। কিন্তু কয়েক কদম যাওয়ার পর পেছন থেকে গার্ড হার্ডলিকে নির্দেশ দিয়ে পরপর 3টি গুলি চালায়। টমি মাটিতে লুটিয়ে পড়ে। মানে ওয়ার্ডেন এন্ডিকে জেল থেকে বের হতে দিতে চাইছিল না, আর তাই টমিকে ঠান্ডা মাথায় মেরে ফেললো। ভাই রে ভাই, এমন নির্মম দৃশ্য আমি জীবনে আর কখনো কোনো মুভিতে দেখিনি। বুক কেঁপে উঠছিল। টমির একটা স্ত্রী ছিল একটা ছোট সন্তানও, আর এটা ওয়ার্ডেন জানতো। তবু সে টাকার লোভে এই তরুণটাকে মেরে ফেলতে বিন্দু মাত্র দ্বিধা করলো না। পরে এই ঘটনাকে গাছাড়া করে দিয়ে ওয়ার্ডেন এসে এন্ডিকে বলে টমি পালাতে গিয়ে গার্ডদের গুলিতে মারা গেছে। কিন্তু এন্ডি এটা ঠিকই বুঝে ফেলে।
যে সত্যতাটা কি। এরপর ওয়ার্ডেন তাকে হুমকি দেয়, তুমি যদি আমার জন্য আর কাজ না করো তাহলে তোমার সব গার্ড প্রোটেকশন তুলে নেওয়া হবে, তোমাকে রাখা হবে সবচেয়ে ভয়ানক অপরাধীদের মাঝে, এমনকি লাইব্রেরিটাকেও ঘুরিয়ে দেওয়া হবে, সব বইপত্র পুড়িয়ে ফেলা হবে। এসব বলেই ওয়ার্ডেন আবার এন্ডিকে 1 মাসের জন্য কালকোঠরিতে পাঠিয়ে দেয়। 2 মাস পর কালকোঠরি থেকে বের হয়ে এন্ডি রেডকে বলে, আমার স্ত্রীর মৃত্যুর জন্য আমি নিজেকেই দায়ী করি, যদিও আমি ট্রিগার টানিনি কিন্তু তাকে ধরে রাখতে পারিনি, এটাই আমার সবচেয়ে বড় ব্যর্থতা। এন্ডি আরো জানায় তার স্বপ্ন মেক্সিকোর প্রশান্ত মহাসাগরের পারে জি হুয়ান তেহন নামে এক দ্বীপে গিয়ে বাকিটা জীবন কাটানো। কিন্তু হঠাৎ সে রেডকে বলে, যদি তুমি কোনোদিন এই জেল থেকে বের হতে পারো তাহলে বাক্সটন শহরের এক পুরনো মাঠে যেও, যেখানে এক ভাঙা পাথরের দেয়ালের পাশে একটা গাছ আছে, সেই গাছের নিচে একটা পাথরের চিবির ভেতর কিছু একটা আছে যেটা তোমাকে খুঁজে বের করতে হবে, তবে ঠিক কি আছে সেটা সে বলে না। এরপর রাতে খাওয়া দাওয়ার সময় রেড সবাইকে জানায় এন্ডির আচরণ কেমন যেন অদ্ভুত হয়ে গেছে। এই কথা শুনে হে ইউ বলে ওঠে, আরে এন্ডি তো আমার কাছ থেকে প্রায় 6 ফুট লম্বা একটি দড়ি চেয়েছে। এই কথা শুনে সবাই চমকে ওঠে, তাহলে সে কি আত্মহত্যা করতে যাচ্ছে? সবার মনে সন্দেহটা গেঁথে যায়। সেদিন কাজ শেষে যথারীতি এন্ডি ওয়ার্ডেনের জন্য ব্যাংকের টাকা ডিপোজিট করে দেয়। এরপর ওয়ার্ডেনের ফাইল ভল্টে রেখে সে আবার ওয়ার্ডেনের নির্দেশে তার জুতো পলিশ করে দেয়। সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় সে অন্যদের মতো নিজের সেলে ফিরে যায়, একদম স্বাভাবিকভাবেই যেন কিছুই হয়নি। সেদিনের রাতটা ছিল রেডের জীবনের দীর্ঘতম রাত। এন্ডির কথা ভাবতে ভাবতে সে সারা রাত চোখের ঘুম আনতে পারেনি। বারবার মনে হচ্ছিল কিছু একটা অশুভ হতে চলেছে। পরদিন সকালে প্রতিদিনের মতো সবার সেল খোলা হলো এবং হেড কাউন্টারের জন্য বন্ধুদের ডাকা হলো। তখন দেখা গেল এন্ডি তার সেল থেকে বের হচ্ছে না। শুধু এই দৃশ্য দেখে রেডের বুক ধুকধুক করে উঠল। একজন গার্ড বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অবশেষে সেলের দরজা খুলে ভেতরে ঢোকে, কিন্তু ভেতরে যা দেখে তার সম্পূর্ণ হতভম্ব। এন্ডির কোনো চিহ্নই নেই, সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। অথচ সেলটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং দেয়ালে কোথাও কোনো গর্ত চোখে পড়ে না। তাহলে এন্ডি কোথায় গেল? কাল সন্ধ্যায় সে নাম রেজিস্টারে সই করে সেলে ঢুকেছিল, সব নিয়ম মাফিক ছিল। খবরটা যখন ওয়ার্ডেনের কাছে পৌঁছায় তখন সে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। প্রথমেই সে রেডকে ডেকে পাঠায়, জিজ্ঞাসা করে এন্ডি কি তোমাকে কিছু বলেছে? রেড কিছু না জানার কথা বলে ওয়ার্ডেন রাগে অগ্নিশর্মা হয়ে এন্ডির বানানো দাবার গুটিগুলো ছুঁড়ে ফেলে দেয়। হঠাৎ একটি ঘুড়ি গিয়ে আঘাত করে দেয়ালে টাঙানো এক নারীর ছবিতে। ছবিটা কেঁপে ওঠে এবং গুটিটি ভেতরে ঢুকে যায়। অবাক হয়ে ওয়ার্ডেন হাতটা বাড়িয়ে দিয়ে ছবি স্পর্শ করে, তার হাতটিও এবার ছবির ভেতরে ঢুকে যায়। এবার সে পুরো ছবিটি সরিয়ে ফেলে। তখনই দৃশ্যমান হয় একটি বিশাল টানেল। ভাইরে ভাই, মানে পুরো 20 বছর ধরে এন্ডি দাবার গুটি বানানোর ছলে আসলে ওই রকমারি হাতুড়ি দিয়ে টানেল খুঁড়ছিল। আর এই ছবিটাই ছিল সেই টানেল ঢাকার জন্য ব্যবহৃত মাস্টার প্ল্যানের অংশ। জেলের কেউই এতদিন কিছুই বুঝতে পারেনি। তড়িঘড়ি করে গার্ডরা বাইরে সার্চ চালিয়ে একটা নালা থেকে এন্ডির পুরনো জামা ও সাবান খুঁজে পায়। এখন বোঝা গেল এন্ডি হেউয়ের কাছ থেকে দড়ি চেয়েছিল আত্মহত্যার জন্য নয়, বরং নিজের জিনিসপত্র পায়ে বেঁধে রাখার জন্য। সেই রাতে প্রচন্ড বজ্রপাত হচ্ছিল আর এটাই ছিল তার জন্য পারফেক্ট সুযোগ। রাতের অন্ধকারে সে ছবিটি সরিয়ে টানেলে ঢুকে পড়ে, আবার ছবিটি আগের জায়গায় ঠিকঠাক করে দেয়। রেডের কাছ থেকে আনা টর্চের আলোয় সে ধীরে ধীরে শুয়ার পাইপের দিকে এগিয়ে যায়। পুরো 20 বছর ধরে সে জেলের শুয়ার পাইপ পর্যন্ত টানেল খুঁড়েছিল, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো সেই শুয়ার পাইপ ছিল কয়েদিদের মূলমন্ত্রে ভর্তি। অর্থাৎ প্রায় 500 গজ দৈর্ঘ্যের এই নোংরা পাইপ বেরিয়ে যাওয়ার জন্য এক অসামান্য মানসিক শক্তির প্রয়োজন ছিল। তীব্র দুর্গন্ধে ভরা সেই সরু অন্ধকার গর্ত বেয়ে হামাগুড়ি দিয়ে একসময় সে মুক্ত আকাশের নিচে পৌঁছায়। বাইরে বেরিয়ে সে দুহাত মিলে ধরে স্বাধীনতার আনন্দে ভিজে যায় বৃষ্টিতে। পরে নিজেকে পরিষ্কার করে নিয়ে ভোরবেলায় সে রওনা হয় ব্যাংকের উদ্দেশ্যে। এখানেই আসে সবচেয়ে চমকপ্রদ অংশ। এতদিন ধরে ওয়ার্ডেন যে টাকা র্যান্ডাল স্টিফেন নামের এক কাল্পনিক ব্যক্তির নামে পাঠাচ্ছিল, সেই পরিচয়ের আড়ালে ছিল এন্ডি নিজেই। সব আইডি, সিগনেচার আর প্রমাণপত্র তার নিজের তৈরি। আর সেই পরিচয় ব্যবহার করে এন্ডি ব্যাংক থেকে তুলে নেয় $3,73,000, ওয়ার্ডেনের সমস্ত কালো টাকার মূল্য। অন্যদিকে পরদিন সকালে ওয়ার্ডেন তার নিজের জুতার বাক্স খুলে যা দেখে তাতেও হতবাক হয়ে যায়। সেখানে পড়ে আছে তার পুরনো ছেঁড়া জুতো জোড়া। মানে এন্ডি যে নতুন জোড়া পলিশ করেছিল সেটা নিজের জন্যই করছিল। সেদিন রাতে কারো খেয়াল হয়নি এন্ডি পায়ে পড়ে আছে একজোড়া ঝকঝকে নতুন জুতা। ওদিন ব্যাংকে পৌঁছে এন্ডি প্রথমেই সমস্ত টাকা তুলে নেয়। তারপর
ওয়ার্ডেনের নামে মানি লন্ডারিং এবং নির্দোষ টমির হত্যাকাণ্ডের সমস্ত ডকুমেন্ট একটি ফাইলে সাজিয়ে ব্যাংকের কর্মীদের হাতে তুলে দেয়। সেই ফাইল দ্য বিউগল নামের একটি ম্যাগাজিনের ঠিকানায় পাঠানোর অনুরোধ করে। পরদিন সকালে সেই ম্যাগাজিনের প্রথম পাতায় ছাপা হয় শশাঙ্ক জেলের ওয়ার্ডেনের দুর্নীতি এবং টমির নিষ্ঠুর হত্যার বিস্ফোরক খবর। সংবাদটি প্রকাশ হওয়া মাত্রই পুলিশ হানা দেয় জেলে। প্রথমেই হেডলি ও তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতার করা হয়। এতদিন যিনি কয়েদিদের সঙ্গে পশুর মতো আচরণ করতেন সেই হেডলিকে এবার কাঁপতে দেখা যায়, একেবারে ভীতু নেংটি ইঁদুরের মতো। অন্যদিকে ওয়ার্ডেন যখন খবরের কাগজে নিজের কুকুরটি পড়ে সঙ্গে সঙ্গেই তার ব্যক্তিগত ভল্ট খুলে দেখে সেখানে এন্ডির দেওয়া বাইবেলটির ভেতরে একটা ভুয়া ফাইল পড়ে আছে, আর সেই বাইবেলের পাতাগুলো নিখুঁতভাবে কাটা, ঠিক এমন ভাবে যাতে একটি ছোট হাতুড়ি লুকানো যায়। এই মুহূর্তে ওয়ারেন বুঝতে পারে এন্ডি বছরের পর বছর সেই রক হ্যামারটি বাইবেলের মধ্যে লুকিয়ে রেখেছিল, আর সেই কারণে এতদিন গার্ডরা কিছুই টের পায়নি। এন্ডির মাস্টার প্ল্যান এতটাই নিখুঁত ছিল যে লুকিয়ে থাকা এই অস্ত্র কারো চোখে পড়েনি। এই সময় পুলিশ তার দরজায় পৌঁছে যায়, কিন্তু পুলিশ হাতে ধরা পড়ার বদলে ওয়ার্ডেন নিজের পিস্তল দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করে। এভাবেই তার নিষ্ঠুরতার উপযুক্ত পরিণতি ঘটে। এদিকে এন্ডি জেল ছাড়ার পর রেড তাকে ভীষণ মিস করতে থাকে, কিন্তু কিছুদিন পর রেডের ঠিকানায় একটি পোস্ট কার্ড আসে যেখানে কিছু লেখা ছিল না, শুধু বুঝিয়ে দেওয়া হয়েছিল এন্ডি এখন মুক্ত এবং হয়তো তার সেই স্বপ্নের জায়গায় পৌঁছে গিয়েছে। এরপর রেডকে আবার ডাকা হয় প্যারোল বোর্ডের সামনে। আগের প্রতিবার সে নিজের সংশোধনের কথা বলতো, বিনীতভাবে অনুতাপ প্রকাশ করত, কিন্তু প্রত্যাখ্যান হতো। এবার সে সরাসরি জানায় সে নিজের অপরাধের জন্য অনুশোচনায় পড়ে গেছে, কিন্তু অন্যরা তাকে ভালো মনে করুক বা না করুক তার কিছু আসে যায় না। সে এখন নিজের সত্যটাকেই মুখোমুখি হতে চায়। আর মজার ব্যাপার হলো সেই সত্যবাদিতার জন্যই তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। প্রায় 40 বছর জেল খাটার পর মুক্ত হওয়ার রেড নতুন পৃথিবীকে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করে। সে সেই হোটেলেই থাকতে শুরু করে যেখানে একসময় রুক্স থাকতেন, এবং সেই মুদি দোকানে কাজ করতে শুরু করে, কিন্তু তার মন এখনো আটকে আছে কারাগারের সেই 4 দেয়ালের মধ্যে। ব্রুকসের মতোই একসময় হয়তো তারও মনে হয় এই নতুন জগতে তার কোনোই জায়গা নেই। তবুও সে এন্ডির দেওয়া একটি প্রতিশ্রুতি মনে রাখে, বাক্সটনের কাছে একটি ওক গাছের নিচে কিছু খুঁজে বের করতে হবে। একদিন সকালে সে সেই ঠিকানায় পৌঁছে গিয়ে একটি ঢিবির নিচে পাথর সরিয়ে খুঁজে পায় একটি টিনের বাক্স। বাক্সের ভেতরে ছিল কিছু টাকা এবং একটা চিঠি। সেই চিঠিতে লেখা ছিল, তুমি যেহেতু এত দূর এসেছো তাহলে আরেকটু এগিয়ে এসো, আমার পাশে একজন সঙ্গী দরকার, তোমার চেয়ে ভালো কাউকে আমি খুঁজে পাইনি। রেড আর অপেক্ষা করে না, সে এন্ডির দেওয়া নির্দেশ অনুযায়ী মেক্সিকোর জিহুয়া তেনেহু নামে এক শান্ত সমুদ্র পাড়ের ছোট্ট শহরে পৌঁছে যায়। দ্বীপে পৌঁছে সে দেখতে পায় তার পুরনো বন্ধু এন্ডি সৈকতে একটা নৌকা মেরামত করছে। বহু বছর পর জেলের বাইরে স্বাধীন আকাশের নিচে দুজন বন্ধু আবার একত্রিত হয়। একসাথে তারা শুরু করে তাদের নতুন জীবনের যাত্রা। এভাবেই শেষ হয় দ্য শশাঙ্ক রিডেম্পশন।